আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর সংবাদ। শেখ হাসিনার ভাইরাল পদত্যাগ পত্রটি কি ভুয়া? বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ছাত্ররা আমার কথা শুনলো না, শুনলো ভুট্টো সাহেবের কথা, থাকছে পিনাকি ভট্টাচার্যের বিস্তারিত প্রতিবেদনে। এতদিন কোথায় ছিলেন আপনারা, জানিয়েছেন গোলাম পরওয়ার। সবশেষে দেখবেন নানকের পালিয়ে যাওয়ার খবরে সীমান্তে পাহারা এবং তল্লাশি চলছে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি পদত্যাগ পত্র সোমবার 16 সেপ্টেম্বর সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এ নিয়ে কিছু সংবাদও প্রকাশিত হয়েছে। তবে ভাইরাল হওয়া পদত্যাগ পত্রটি জন্ম দিয়েছে অনেক কৌতূহলের। ফ্যাক্ট চেকিং সংস্থা রিউমার স্ক্যানার জানিয়েছে, ভাইরাল হওয়া শেখ হাসিনার পদত্যাগ পত্রটি ভুয়া। পদত্যাগ পত্রে বেশ কিছু অসঙ্গতিও খুঁজে পেয়েছে রিউমার স্ক্যানার। তারা বলেছে, চিঠিতে ইংরেজি 5ই আগস্টকে বাংলা 20 শ্রাবণ উল্লেখ করা হলেও সেদিন ছিল বাংলায় 21শে শ্রাবণ। এছাড়া সাধারণত প্রধানমন্ত্রী কার্যালয়ের প্যাডে তারিখের ঘরে বাংলা তারিখ উপরে থাকলেও ভাইরাল পদত্যাগ পত্রে ইংরেজি তারিখ উপরে রয়েছে। অপরদিকে পদত্যাগ পত্রে বিভিন্ন বাক্যে ব্যবহৃত জ্যোতিচিহ্ন মোবাইলে টাইপ করা বলে এর গঠন দেখে স্পষ্ট হয়েছে সংস্থাটি। অপরদিকে এফএপির ফ্যাক্ট চেকিং এডিটর কদরুদ্দিন শিশির ফেসবুকে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, এই চিঠির উৎস কি, কে বা কারা এটি প্রকাশ করেছে তা কেউ জানে না। সবাই ফেসবুকে পেয়েছেন। ফেসবুকে কে প্রথম প্রকাশ করেছে তাও এখন স্পষ্ট নয়। এরকম গুরুত্বপূর্ণ একটি পদত্যাগ পত্র যাচাই না করেই সংবাদ পরিবেশন দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের ভুয়া টেক্সট ডকুমেন্ট নির্ভুলভাবে বানানো এত সহজ এবং সেটি ভুয়া প্রমাণ করা এত কঠিন যে ডকুমেন্টের সত্য মিথ্যা নির্ধারণের একমাত্র মাপকাঠি সেটি যে বা যারা প্রকাশ করছে তারা দায়িত্ব নিচ্ছে কিনা। যদি কেউ দায়িত্ব নেয় তাহলেই শুধু পরবর্তী ভেরিফিকেশন সম্ভব হয়ে ওঠে। অন্যথায় সূত্রবিহীন এ ধরনের ডকুমেন্টকে অটোমেটিক্যালি ভুয়া বলেই ধরে নিতে হয়। কদরুদ্দিন শিশির লেখেন, এই চিঠির ভাষা লক্ষ্য করলে স্পষ্ট হওয়ার কথা এটি ভুয়া। শেষ মুহূর্তে শেখ হাসিনার ক্ষমতায় থাকার মানসিক দৃঢ়তার যেসব বর্ণনা সংবাদ মাধ্যমে বিগত 1 মাসে উঠে এসেছে তাতে সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করে যে এই মুহূর্তে দেশকে এগিয়ে নিতে অন্য নেতৃত্বের প্রয়োজন। বাক্যটি তার পক্ষে লেখা কোনোভাবেই সম্ভব নয়। শেখ হাসিনার চারিত্রিক বৈশিষ্ট্যের সঙ্গে এমন বাক্য যায় না। এছাড়া এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি। বাক্যটি যদি আদৌ তিনি লিখে থাকেন তাহলে শেখ হাসিনার বিচারের জন্য এই চিঠি হতে পারে সবচেয়ে বড় প্রমাণ যে তিনি নিজেই স্বীকার করেছেন প্রাণহানির ঘটনাগুলোর দায় তার। এসব সরল স্বীকারোক্তি সূত্রহীন মনের মাধুরী মিশিয়ে লেখা চিঠিতেই সম্ভব, এমনটি উল্লেখ করে তিনি লেখেন, এমন চিঠির প্রকাশের সূত্র না জানা থাকলেও এ ধরনের ডকুমেন্ট আমলে নেয়ার কোনো সুযোগ নেই। এ ধরনের গুরুত্বপূর্ণ ডকুমেন্ট পাওয়া গেলে বা প্রকাশিত হলে বিষয়টি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে সবচেয়ে ভালোভাবে অবগত থাকার কথা, কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস উইং এর একজন কর্মকর্তাকে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি জানান তাদের কাছে এরকম কোনো চিঠির তথ্য নেই। এদিকে ছাত্ররা আমার কথা শুনলো না, শুনলো ভুট্টো সাহেবের কথা, থাকছে পিনাকি ভট্টাচার্যের বিস্তারিত প্রতিবেদন। আমি ছাত্রদেরকে যা যা করতে বলেছিলাম আমার অভিজ্ঞতা থেকে, ছাত্ররা আমার কথা শুনলো না, শুনলো ভুট্টো সাহেবের কথা। আমি ভিডিওতে বলেছিলাম এই অবস্থা থাকবে না, তাই হইতেছে। দ্রুত ছাত্ররা জনপ্রিয়তা হারাইতেছে। নিজের শক্তিকে সংহত না কইরা দুনিয়া চিরদিন একই রকম থাকবে এই পূর্ব অনুমান থিকা ছাত্ররা আত্মভরি হইয়া ইতিহাসের মঞ্চ থিকা ছিটকে পড়ার পর্যায়ে আসছে। খুবই দুঃখজনক। গত 26শে আগস্টে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে পিনাকি ভট্টাচার্য বলেন, আমি আজকের তরুণ ছাত্রনেতা হইলে কি করতাম? আমি বিপ্লবকে সংহত করতাম। কিভাবে সেটা করা যায়? আমি রাজপথে বিপ্লবী জনতার প্রেজেন্স নিশ্চিত করতাম। তবে কিভাবে? 1 নম্বর, প্রথমে সকল সমন্বয়কদের সভা করতাম দিনব্যাপী। তারপরে সেই সভায় বারবার মতামত নিতাম কিভাবে রাজপথে বিপ্লবী ছাত্র জনতার উপস্থিতি নিশ্চিত করা যায়। 2 নম্বর, আমি একটা জাতীয় কাউন্সিল করতাম স্টেডিয়ামে। তারপরে সেই জাতীয় কাউন্সিলের পরিকল্পনায় একটা ছাত্র জনতা ঐতিহাসিক জাতীয় সমাবেশ ডাকতাম। প্রফেসর ইউনূস সেই সমাবেশে ভাষণ দিতেন। 3 নম্বর, ঢাকার খালি জায়গাগুলো কখন খালি রাখতাম না, যেমন শাহবাগ প্রত্যেকদিন কর্মসূচি থাকতো, সমন্বয়কেরা সেইখানে আসতো, রোস্টার করে কথা বলতো। সবাই এখন তাদের দেখতে চায়, কথা বলতে চায়, সেই সুযোগ নিতাম।
প্রত্যেকদিন যেন ঢাকায় একটা বিশাল জমায়েত থাকে সেই ব্যবস্থা করতাম। 4 নম্বর, জনপ্রিয় বুদ্ধিজীবী অ্যাক্টিভিস্টদের মাঠে নামাইতাম, যারা ব্যাপক মানুষকে মোবিলাইজ করতে পারে। এক এক এলাকায় অস্বাভাবিক বড় জমায়েত করে প্রতিপক্ষকে ভড়কে দিতাম। 5 নম্বর, জেলায় জেলায় সফর করতাম, একইভাবে জেলাগুলোতে ছাত্র জনতার মৈত্রীকে সংহত করতাম। 6 নম্বর, যারা সক্রিয়ভাবে অংশ নিয়েছে বিপ্লবে তাদের রাজপথে সংগঠিতভাবে নিয়ে আসতাম, যেমন গার্মেন্টস কর্মীদের সমাবেশ, রিক্সাওয়ালাদের সমাবেশ, বস্তিবাসীদের সমাবেশ। এই সমাবেশে ছাত্ররাও যেত বক্তব্য দিতে। 7 নম্বর, রাজনৈতিক দল যারা এতদিন মিটিং মিছিল করতে পারে নাই তাদের উৎসাহিত করতাম মাঠে কর্মসূচি দিতে। মাঠে থাকতাম বিপুল শক্তি নিয়ে। আমার অনুমান ছিল আমাকে সরকার ফেরত নিয়ে এই কাজে লিপ্ত করবে। আমি মাঠ থেকে উঠে আসা রাজনৈতিক কর্মী, আমি ব্যাপক জনতাকে মোবিলাইজ করতে পারবো। কিন্তু হায়, আমার এই আকাঙ্ক্ষাকে কেউই মূল্য দিল না। আমি যেইখানে থাকি সেইখানেই করেছি। বাংলাদেশে আমি ফিরে গেলে প্লাবনের মতো মানুষকে নামাইতাম। সরকারের উপদেষ্টারা ভাবলো আমি সরকারের কাছে সাহায্য চাইতেছি। জি না ভাই, আপনি আমারে সাহায্য করার কোনো হরিদাস পাল। আমি মাঠে থাকলে এই সরকার শক্তিশালী হইতো। এখনো সময় আছে, ভাইবা দেখেন আমার এই ক্ষুদ্র শক্তিকে আপনার দরকার কিনা। ফেসবুকে এমনটি স্ট্যাটাস দিয়েছেন পিনাকি ভট্টাচার্য। এদিকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, জুডিশিয়াল কু করে অন্তর্বর্তী সরকার সরানোর ষড়যন্ত্র ছাত্র জনতার রক্ষা করেছে। ফেসিবাদের বিদেশি বন্ধুরা প্রতি বিপ্লবের ইন্ধন দিচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার বসার পরে নানা দাবি তোলা হয়। আমার প্রশ্ন, 15 বছর আপনারা কোথায় ছিলেন? দেশের মানুষ হিন্দু ধর্মাবলম্বী ও তাদের মন্দির পাহারা দিচ্ছে। হিন্দু ভাইদের আন্দোলনে উস্কানি দিচ্ছে আওয়ামী সন্ত্রাসীরা। নির্বাচনের জন্য যৌক্তিক সময় পর্যন্ত জামাত সময় দিতে রাজি উল্লেখ করে তিনি আরো বলেন, সংস্কার করে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে, তবে তা খুব শর্ট নয়, আবার যেন খুব লংও না হয়। ফেসিবাদের প্রেতাত্মারা অনেক ক্ষেত্রে এখনো রয়েছে, তাই একটা নির্বাচন দিতে ন্যূনতম যতটুকু সংস্কার দরকার তা করতে হবে। রাতের ভোট দিনে আর হতে দিবে না বাংলাদেশের মানুষ। এদিকে মৌলভীবাজারের জুড়ি উপজেলার সীমান্ত দিয়ে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক এমপি জাহাঙ্গীর কবির নানক ভারতে পালিয়ে যাচ্ছেন এমন সংবাদে জুড়ি উপজেলা জুড়ে তল্লাশি অভিযান শুরু করেছেন স্থানীয় জনতা এবং পুলিশ শিক্ষার্থীরা। সোমবার 16 সেপ্টেম্বর দুপুরের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হতে শুরু করে তিনি জাহাঙ্গীর কবির নানক। তিনি জুড়ি শহরের একটি বাসায় অবস্থান করছেন। সেখান থেকে তিনি ভারতে পালিয়ে যাওয়ার প্ল্যান করেছেন। এরপরই তল্লাশি অভিযানে নামে পুলিশ। এ সময় স্থানীয় হাজারো জনতা সীমান্ত এলাকায় অবস্থান করতে শুরু করেন।